ভারতের সংবিধান সম্পর্কে আজকে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেগুলো তোমাদের আসন্ন প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমরা হেডিংটা দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি ও সংবিধান প্রণয়ন, অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেখানে ভারতের সংবিধান যে প্রণয়ন করা হয়েছে, ভারতের সংবিধান যে রচনা করা হয়েছে, তার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার যে ঐতিহাসিক পটভূমি, এবং পাশাপাশি এই সংবিধান প্রণয়ন করতে গিয়ে যেই বিষয়গুলো উঠে এসেছে ওইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব টু দ্য পয়েন্টে। অবশ্যই ইনফরমেটিভ ক্লাস হবে, যে ক্লাসে প্রত্যেকটা তথ্য তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে। তো এখানে তোমরা লক্ষ্য করো যে আমি এখানে এনেছি যে গণপরিষদ, তার গঠন, খসড়া কমিটি, বি.আর. আম্বেদকরের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো প্রথমত গণপরিষদের গঠনে এখানে বলা হয়েছে যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946-এর ভিত্তিতে গঠিত হয়, অর্থাৎ গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946-এর ভিত্তিতে। তো সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে এই ক্যাবিনেট মিশন পরিকল্পনাটা কি। এটা নিয়ে তোমাদের অনেকের মনের মধ্যে সংশয় রয়েছে যে আদৌ এই ক্যাবিনেট মিশন পরিকল্পনাটা কি। এই ক্যাবিনেট মিশন পরিকল্পনা বা মন্ত্রী মিশন পরিকল্পনা, এই কথাটা তোমরা শুনে আসছো, দেখে আসছো ইতিহাসের পাতায় পাতায়, কিন্তু আসলে সেই ক্যাবিনেট মিশন পরিকল্পনাটা কি? এই ক্যাবিনেট মিশন পরিকল্পনাটা হচ্ছে 1946 সালে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে পাঠানো একটা প্রতিনিধি দল, অর্থাৎ ভারতবর্ষে পাঠানো হয়েছে একটা দলকে, একটা কমিটিকে। ওই দলের লক্ষ্য কী ছিল? লক্ষ্যটা ছিল যে যে আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। এই ক্যাবিনেট মিশন পরিকল্পনার মূল লক্ষ্যটা কী ছিল? লক্ষ্য ছিল যে আনুষ্ঠানিকভাবে যে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। বিশেষভাবে ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো, তখন প্রধান রাজনৈতিক দলের মধ্যে কী ছিল? ভারতের জাতীয় কংগ্রেস ছিল, ছিল মুসলিম লীগ। তো এই জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের সমর্থনে একটা অন্তর্বর্তীকালীন সরকার ভারতবর্ষের মধ্যে গঠন করে দেওয়া হবে এবং ভারতবর্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে, এবং ভারতবর্ষে সংবিধান রচনা করার জন্য একটা গণপরিষদ গঠন করতে হবে। ওই গণপরিষদ যাতে গঠন করা হয়, তার একটা প্রস্তাব এই ক্যাবিনেট মিশন পরিকল্পনা বা মন্ত্রী মিশন পরিকল্পনার মাধ্যমে দেওয়া হয় বা করা হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা হয়েছিল, তার ভিত্তিতেই এই গণপরিষদ গঠিত হয়েছিল। এই গণপরিষদটা কি? এটা আসলে একটা সংস্থা, যে সংস্থার মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের জন্য একটা সংবিধান তৈরি করা। এবং এই গণপরিষদের উপরে আমরা কিছু ডিটেলস ইনফরমেশন এখন জেনে নেব, যেগুলো আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। বলা হয়েছে যে মোট সদস্য সংখ্যা, এই যে গণপরিষদ গঠন করা হয়েছে 1946 সালে, তার সদস্য সংখ্যা ছিল 389 জন সদস্য। এর মধ্যে দেখো 292 জন সদস্য ব্রিটিশ ভারতের প্রদেশগুলো থেকে নেওয়া হয়েছে। তখন যে ব্রিটিশ ভারতের যে প্রদেশগুলো ছিল ওইগুলো থেকে নেওয়া হয়েছে 292 জন। 93 জন নেওয়া হয়েছে দেশীয় রাজ্যগুলো থেকে। দেশীয় রাজ্য কোনগুলো? যেমন ফর এক্সাম্পল আমাদের ত্রিপুরা ছিল একটা দেশীয় রাজ্য। তো এই ধরনের যে দেশীয় রাজ্যগুলো ছিল, ওই দেশীয় রাজ্যগুলো থেকে 93 জন সদস্য নেওয়া হয়েছে, এবং 4 জন চিফ কমিশনারের প্রদেশ থেকে নেওয়া হয়েছে। এইভাবে সর্বমোট 389 জন। তো তোমাদের এই ফিগারগুলো একটু মনে রাখতে হবে, 292 জন, 93 জন এবং 4 জন। অর্থাৎ কোন সংখ্যাটা কোথায় থেকে নেওয়া হয়েছিল, এটার উপরে তোমাদের প্রশ্ন আসতে পারে। অবশ্যই আজকের এই আলোচনা শেষে আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 8 থেকে 10টা এমসিকিউ ডিসকাশন করব। সুতরাং ক্লাসটিকে না টেনে তোমরা শেষ অবধি দেখতে থাকো। আমি আগেই বলেছি খুব ইনফরমেটিভ ক্লাস হবে কিন্তু, এবং এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 1946-এর 9ই ডিসেম্বর। তার উপর প্রশ্ন আসতে পারে যে গণপরিষদের প্রথম সভাটা অনুষ্ঠিত হয়েছিল কবে? প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর। তখন পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন না, অর্থাৎ স্থায়ী সভাপতি ছিলেন না, এবং অস্থায়ী সভাপতি হিসেবে যিনি এই সভাটা পরিচালনা করেছিলেন তার নাম ছিল সচ্চিদানন্দ সিনহা। খুব ইম্পর্টেন্ট একটি তথ্য, এটার উপরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সচ্চিদানন্দ সিনহা তিনি ছিলেন গণপরিষদের যে প্রথম অধিবেশন সংগঠিত হয়েছিল সেই প্রথম অধিবেশনের অস্থায়ী অর্থাৎ টেম্পোরারি প্রেসিডেন্ট। তথ্য হচ্ছে স্থায়ী সভাপতি
যিনি 1946 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই গণপরিষদে নিয়োজিত হয়েছিলেন। অর্থাৎ গণপরিষদের পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে আমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে পেয়েছি এবং 1946 সালের 11ই ডিসেম্বর যে সভা অনুষ্ঠিত হয়েছিল ওই সভাতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে তিনি সভা পরিচালনা করেছেন। এরপর আসি উদ্দেশ্য প্রস্তাব, যে জওহরলাল নেহেরু কর্তৃক 13ই ডিসেম্বর 1946-এ উদ্দেশ্য প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ গণপরিষদ কি উদ্দেশ্যে গঠন করা হয়েছে এটা দেশবাসীকে জানানোর জন্য এই জওহরলাল নেহেরু তিনি 13ই ডিসেম্বর 1946-এ এই উদ্দেশ্য প্রস্তাবটা পেশ করেন। এরপর আসি খসড়া কমিটি। খসড়া কমিটি মানে কি? ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি বলতে আমরা বুঝি যে কমিটি গণপরিষদ থেকে গঠন করা হয়েছিল এবং এই কমিটির মূল কাজটাই ছিল সংবিধানটাকে রচনা করা। তো এটা গঠিত হয়েছিল 29শে আগস্ট 1947। অর্থাৎ 1947 সালের 29শে আগস্ট এই খসড়া কমিটি গঠিত হয়েছিল জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার পর। 1947-এর 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি এবং 1947-এর 29শে আগস্ট এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটিটা গঠন করা হয়। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যটা ছিল সংবিধানের খসড়া প্রস্তুত করা। ড্রাফট, খসড়া মানে কি? এটা রাফ কপি তৈরি করবে সংবিধান রচনা করার জন্য। তো সদস্য সংখ্যা কতজন ছিল? 7 জন সদস্য সংখ্যা ছিল এবং সভাপতি ছিলেন তোমরা প্রত্যেকেই জানো ডক্টর বি আর আম্বেদকর। অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর ছিলেন এই খসড়া কমিটির প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি এবং সর্বমোট 7 জন সদস্য নিয়ে এই খসড়া কমিটিটা গঠন করা হয়। নেক্সট তথ্য হচ্ছে অন্যান্য সদস্য কারা ছিলেন। যেমন অন্যান্য সদস্যের মধ্যে এন গোপাল স্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহিদুল্লাহ, এন মাধব রাও, টি টি কৃষ্ণমাচারী, তারা ছিলেন অন্যান্য সদস্যের মধ্যে। এবার তোমরা দেখো যে বি আর আম্বেদকরের ভূমিকা কী ছিল। অর্থাৎ এই যে খসড়া কমিটি গঠন করা হয়েছে এবং সংবিধান রচনার কাজ শুরু হয়েছে, এই ক্ষেত্রে ডক্টর বি আর আম্বেদকর কী ভূমিকা গ্রহণ করেছিলেন? যেমন খসড়া কমিটির সভাপতি হিসেবে সংবিধানের খসড়া তৈরিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, অর্থাৎ প্রধান ভূমিকা পালন করেন ডক্টর বি আর আম্বেদকর। তার নেতৃত্বেই সংবিধান রচনার কাজটা শুরু হয় এবং তাকে ভারতের সংবিধানের জনক বলা হয় এই কারণেই। অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক, ফাদার অব ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। কারণটা কি? কারণটা হচ্ছে সংবিধান রচনা করার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। নেক্সট দেখো, বিভিন্ন দেশের সংবিধান অধ্যয়ন করে তার সেরা বৈশিষ্ট্যগুলো ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি বিভিন্ন দেশের সংবিধানগুলো স্টাডি করেছেন। স্টাডি করে তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে কোন দেশের সংবিধানে কি রয়েছে ওইগুলো ভালোভাবে দেখে শুনে সেগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেরা যে বৈশিষ্ট্যগুলো ওইগুলো ভারতের সংবিধানে তিনি নিয়ে এসেছে। তো সামাজিক ন্যায় বিচার ও সমতা নীতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনোভাবে যাতে যে সামাজিক যে ন্যায় বিচারটা, সোশিয়াল জাস্টিস যেটা, ওইটা যাতে ভঙ্গ না হয়, প্রত্যেকে যাতে ইকুয়াল জাস্টিস পায়, সমান ন্যায় বিচার পায়, ওই দিকটা বিশেষভাবে লক্ষ্য করা হয়েছিল। তারপর আমরা দেখব যে সংবিধানের গ্রহণ এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে। যেমন সংবিধান কবে গৃহীত হয়েছিল? গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সংবিধানের উপরে দুইটা গুরুত্বপূর্ণ ডেট রয়েছে, একটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর এবং আরেকটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। দুইটার তারিখে 26, কিন্তু একটা হচ্ছে নভেম্বর এবং একটা হচ্ছে জানুয়ারি। তোমরা মনে রাখবে যে 1949-এ যে তারিখে সংবিধানটা গ্রহণ করা হয়েছে অর্থাৎ গণপরিষদ এটাকে গ্রহণ করে নিয়েছে, সেটা হচ্ছে 1949-এর 26 নভেম্বর। আর যেই তারিখটাতে এই সংবিধানটাকে কার্যকর করা হয়েছে সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। এই দুইটা তারিখ খুব ভালো করে মনে রাখবে। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, আমরা প্রত্যেকেই জানি, এবং 26শে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। তাহলে এই দুইটা তোমরা আলাদা করে মনে রাখবে, একটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস, আরেকটা হচ্ছে সংবিধান দিবস। অনেকে ভুল করে সংবিধান দিবস হিসেবে বলে 1950 সালের 26শে জানুয়ারি, কিন্তু না, সংবিধান দিবস হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর যে তারিখটা, সেটা হচ্ছে সংবিধান দিবস। এবং সংবিধান যেহেতু 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছে, ওই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়। এবার সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্যগুলো ওইগুলো নিয়ে আলোচনা করব। যেমন বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের সংবিধান এত বড় সংবিধান যে বিশ্বের কোথাও কোনো দেশে এত বড় সংবিধান এবং লিখিত সংবিধান আর নেই। এই কারণে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান হিসেবে ভারতীয় সংবিধানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
নেক্সট হচ্ছে নমনীয়তা এবং অনমনীয়তার মিশ্রণ। যে সংশোধনের পদ্ধতি কিছু ক্ষেত্রে সহজ, আবার কিছু ক্ষেত্রে কঠিন। অর্থাৎ ভারতীয় সংবিধান খুব সহজে সংশোধন করা যায় না, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয় সংশোধন করা খুবই সহজ রয়েছে। অর্থাৎ এটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় একটা মিশ্রণ রয়েছে এক্ষেত্রে। এই কারণে বলা হয়েছে যে নমনীয়তা এবং অনমনীয়তার একটা মিশ্রণ হিসেবে ভারতীয় সংবিধান রয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু এককেন্দ্রিক প্রবণতা রয়েছে। ইন্ডিয়া ইজ এ ফেডারেল স্টেট, আমরা প্রত্যেকেই জানি ভারত একটা যুক্তরাষ্ট্র, কিন্তু এক্ষেত্রে কিন্তু এককেন্দ্রিক প্রবণতা রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র হওয়া সত্ত্বেও এখানে কেন্দ্রীয় যে প্রবণতাটা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের গুরুত্বটা এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। তো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা এটাকে ফেডারেল স্টেট বলি, যুক্তরাষ্ট্র বলে থাকি। তবে জরুরি অবস্থায় কেন্দ্রের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। কারণ যদি সম্পূর্ণভাবে এটা ফেডারেল হতো তাহলে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারতো না। ক্ষমতা বন্টন করে দিয়ে দেওয়া হয়েছে মানে কি, প্রত্যেকের নিজস্ব ক্ষমতা নিয়ে এবার রাষ্ট্র পরিচালনা করো বা তোমাদের রাজ্য পরিচালনা করো। কিন্তু এক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে, এবং সেই কারণে এটাকে আধা যুক্তরাষ্ট্র বলা হয়ে থাকে। এবার সংসদীয় শাসন ব্যবস্থার কথা যদি আমরা বলি, রাষ্ট্রপতির নামমাত্র প্রধান হিসেবে রয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা প্রকৃত কার্যনির্বাহী। অর্থাৎ প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা তারাই প্রকৃত কার্যনির্বাহী হিসেবে শাসন কার্য পরিচালনা করে থাকেন, এবং রাষ্ট্রপতি তিনি নামমাত্র প্রধান হিসেবে থাকেন। এবার আসি একক নাগরিকত্ব। সমগ্র ভারতে একক নাগরিকত্ব রয়েছে। আমরা প্রত্যেকে জানি সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের কিন্তু দ্বৈত নাগরিকত্ব কারোর নেই। তো মৌলিক অধিকার রয়েছে, সংবিধানে 6টা মৌলিক অধিকার রয়েছে, আর রাষ্ট্র পরিচালনার কিছু নির্দেশমূলক নীতি রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো রাষ্ট্রের জন্য এই নির্দেশিকা যা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এই নির্দেশমূলক নীতিগুলো, অর্থাৎ এগুলো মৌলিক কর্তব্যের মধ্যে আমাদের পরে। মৌলিক কর্তব্যগুলো কি, আমরা আমাদের নিজেদের নীতিবোধ বিবেকবোধ ওইগুলোর উপর ভিত্তি করে আমরা মৌলিক কর্তব্যগুলো পালন করব। তো মৌলিক কর্তব্যের কথা যদি বলি, নাগরিকদের জন্য 11টা মৌলিক কর্তব্য রয়েছে, এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা রয়েছে। তার জন্য তোমরা প্রত্যেকে জানো আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে সংবিধানের অভিভাবক হিসেবে যেগুলো কাজ করে। এর মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে গার্ডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধানের রক্ষক হিসেবে এই সুপ্রিম কোর্ট কাজ করে। তো সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, তো 18 বছর বা তার বেশি বয়সী সকল নাগরিকদের ভোটাধিকারের ব্যবস্থা রয়েছে আমাদের দেশ ভারতবর্ষে। তো সেটাই হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক হবে, যারা 18 ইয়ার্স বা তার উপরে হবে, তাদের প্রত্যেকেরই ভোট দেওয়ার একটা রাইট থাকবে, অধিকার থাকবে। এবার আসি জরুরি অবস্থা সংক্রান্ত কিছু বিধান, যেমন জাতীয়, রাজ্য এবং আর্থিক জরুরি অবস্থা, এগুলো ঘোষিত হয় ভারতবর্ষের মধ্যে। আর ত্রয়ী শাসন ব্যবস্থা, 3 টায়ার গভর্নমেন্ট। তো এখানে ব্যাপারটা কি, যেমন কেন্দ্রীয় সরকার আমাদের রয়েছে আমাদের রাজ্য সরকার, এবং রয়েছে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় সরকার, যেগুলোর মধ্যে পঞ্চায়েত এবং পৌরসভাগুলো রয়েছে। অর্থাৎ এটা 3 টায়ার গভর্নমেন্টের মাধ্যমে ভারতবর্ষ শাসন কার্য পরিচালিত হয়। তো এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এবার এই আলোচনার ভিত্তিতে আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেব। যেমন আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় এবং এর অস্থায়ী সভাপতি কে ছিলেন? আমরা তো জানি যে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, যেমন ফার্স্ট অপশান 11ই ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা ভুল, কারণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি অস্থায়ী সভাপতি ছিলেন না। তারপর 9ই ডিসেম্বর 1946 ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ইয়েস, এই অপশানটাই হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে কারেক্ট আনসার হবে 9ই ডিসেম্বর 1946, এবং ডক্টর সচ্চিদানন্দ সিনহা তিনি অস্থায়ী সভাপতি, অর্থাৎ টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে তিনি সভা অনুষ্ঠিত করেছিলেন। এবার আমরা দেখব আমাদের সেকেন্ড কোশ্চেন, সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন? কবে সংবিধানের খসড়া কমিটি গঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন? যেমন 9ই ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা ভুল, কারণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি সভাপতি ছিলেন না খসড়া কমিটির। 13ই ডিসেম্বর 1946 জওহরলাল নেহেরু, এটাও ভুল। 29শে আগস্ট 1947 ডক্টর বি আর আম্বেদকর, ইয়েস, এই আনসারটাই হচ্ছে কারেক্ট, কারণ ডক্টর বি আর আম্বেদকরই ছিলেন আমরা জানি যে খসড়া কমিটির সভাপতি। পরবর্তী কোশ্চেন, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? তোমরা প্রত্যেকেই জানো, জওহরলাল নেহেরু না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ না, সর্দার বল্লভভাই প্যাটেল না, ডক্টর বি আর আম্বেদকর, ইয়েস, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর হচ্ছেন ভারতীয় সংবিধানের জনক। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়েছিল? তোমরা প্রত্যেকে জানো, এটা নিয়ে বারবার আমি আলোচনা করেছি। 15ই আগস্ট 1947, ভুল।
26 জানুয়ারি 1950 সেটাও ভুল। 26 নভেম্বর 1949 এটাই কারেক্ট। অর্থাৎ 1949 সালের 26 নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছে। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় এবং এই দিনটিকে কি হিসেবে পালন করা হয়? ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 1949 সালের 26 নভেম্বর ভুল, কারণ এই তারিখে সংবিধান গৃহীত হয়েছিল। 15 আগস্ট 1947 না, এই তারিখে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এবং এটা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়। 26 জানুয়ারি 1950 প্রজাতন্ত্র দিবস, ইয়েস এটাই হচ্ছে কারেক্ট আনসার। 1950-এর 26 জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয় এবং এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বিশ্বের ক্ষুদ্রতম লিখিত সংবিধান, ভুল। শুধুমাত্র নমনীয় প্রকৃতির, এটাও ভুল, কারণ নমনীয় এবং অনমনীয়র মিশ্রণ কিন্তু রয়েছে ভারতের সংবিধানে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এটাও ভুল। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946-এর ভিত্তিতে গঠিত গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল? একটু মনে করো, প্রথম দিকে আমরা সেটা আলোচনা করেছিলাম। 292 জন ছিলেন, 93 জন ছিলেন, 389 জন ছিলেন, নাকি 4 জন ছিলেন? কারেক্ট আনসার হবে 389, অর্থাৎ 389 জন সদস্য নিয়ে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে 1946-এর ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল, অর্থাৎ সদস্য সংখ্যা ছিল 389 জন। পরবর্তী প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে নির্বাচিত হয়েছিলেন? আমরা জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি গণপরিষদের পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে কবে নিয়োজিত হয়েছিলেন? 9 ডিসেম্বর 1946, 13 ডিসেম্বর 1946, 11 ডিসেম্বর 1946, নাকি 29 আগস্ট 1947? কারেক্ট আনসার হবে 11 ডিসেম্বর। 11 ডিসেম্বর সালটা হবে 1946, অর্থাৎ 1946 সালের 11 ডিসেম্বর এই তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছিলেন। পরের প্রশ্ন সংবিধানের খসড়া কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? তোমরা প্রত্যেকে জানো সংবিধান রচনা করার জন্য যে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন, কিন্তু এই 389 জন সদস্যের মধ্য থেকে 7 জন সদস্যকে বাছাই করে নেওয়া হয়েছে, যাদের মধ্যে প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার নেতৃত্বে এই 7 জন সদস্য নিয়ে গণপরিষদের ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি গঠন করা হয়েছিল, অর্থাৎ এটার কারেক্ট আনসার হবে 7 জন। তো এই ছিল আমাদের সংবিধানের প্রাথমিক আলোচনা এবং ইম্পর্টেন্ট তথ্য। এই তথ্যগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আসব। অবশ্যই ক্লাসগুলো দেখার জন্য পাশে থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে।